এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো যে আসন্ন রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, জিকে বা জিআই এর নানান রকম আমরা সিরিজ চালাচ্ছি। তোমরা জানো অলরেডি, এটাও জানো যে পপুলার কালচার অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এর অলরেডি 2 নম্বর পার্টটা আপলোড করে দিয়েছি। তোমরা ওনাকে কমেন্ট করে সেটা জানিয়েছো। তো আজকে আমি তোমাদের পার্ট 3 অর্থাৎ পপুলার কালচার অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে এবং আসতে পারে কেন বলছি, আসবে, হয়তো এরকম চান্স রয়েছে। তো এটা সিলেবাসের কোথায় রয়েছে এটাকে তোমাদের দেখিয়ে দিই, তারপর আমরা ডাইরেক্টলি টপ 30 কোয়েশ্চেন দেখব। দেখো সিলেবাসে যদি দেখো গ্রুপ সির দেখো 5 নম্বর পয়েন্টে দেওয়া আছে কিন্তু এই বিষয়টা। আর যদি আমরা গ্রুপ ডি সিলেবাসে তাহলে দেখি, তাহলে কিন্তু দেখবো এই বিষয়টা দেওয়া আছে 3 নম্বরে। তো এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, এখানে দেওয়া আছে ইন্ডিয়া রিলেটেড। আমরা কম্বাইন্ড করে 30টা কোয়েশ্চেন আনছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া কম্বাইন্ড করে 30টা টপ 30 কোয়েশ্চেন থাকবে। তোমরা পার্ট 2 পর্যন্ত যারা দেখেছো তারা অবশ্যই এই বিষয়ে অবগত, যারা দেখোনি তারা প্লেলিস্টে যাও, গিয়ে ভিডিওটা দেখে নাও। চলো আমরা ডাইরেক্টলি কোয়েশ্চেনে চলে আসছি। আজকের প্রথম কোয়েশ্চেন কি? আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, মধুবনী চিত্রকলা ভারতের কোন রাজ্যের জনপ্রিয় সংস্কৃতি? তোমাদের জন্য আমি ইংলিশ ভার্সানটা দিয়ে দিয়েছি, যাদের প্রবলেম আছে তারা ইংলিশ ভার্সানটা পড়ে নিন। 4টি অপশান দেখো, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা নাকি মধ্যপ্রদেশ। কোথায় হবে মধুবনী চিত্রকলা, যেখানে ভারতের একটা জনপ্রিয় সংস্কৃতি হচ্ছে মধুবনী চিত্রকলা? তো তোমরা এই প্রশ্নের উত্তর অনেকেই জানো, যারা জানো না দেখে নাও। এই প্রশ্নের উত্তর কি হবে? বিহার রাজ্যে মধুবনী চিত্রকলা খুব প্রসিদ্ধ এবং সেখানকার জনপ্রিয় সংস্কৃতি। তো পাশাপাশি পশ্চিমবঙ্গ যদি দেখি, এখানে তোমরা দেখবে যে কালীঘাট পটচিত্র, সেটাও খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি ওড়িশা এবং মধ্যপ্রদেশের ওখানেও কিছু স্থানীয় তোমার জনপ্রিয় এরকম সংস্কৃতি বা চিত্রকলা রয়েছে। আমরা এবার একটু মধুবনী চিত্রকলার যে আমরা বলছিলাম তার একটু পিকচারটা দেখে নিই, তাহলে তার সঙ্গে তোমরা একটু অবগত হয়ে যাবে। দেখো এই হচ্ছে মধুবনী চিত্রকলা, যেখানে সমসাময়িক পৌরাণিক নানান রকম কাহিনী এই চিত্রকলার মাধ্যমে উঠে আসে। তার একটা আমি পিকচার তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা পিকচারের মাধ্যমে ভিজুয়ালাইজ করলে প্রশ্নের সহজে উত্তর তোমরা মনে রাখতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। চলো আজকে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি। আজকের 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখো ভারতের কোন ক্লাসিক্যাল নাচে কাহিনীর বর্ণনা হিসাবে হাত ও চোখের মুদ্রার ওপর সর্বাধিক জোর দেওয়া হয়েছে? তাই তো, তাহলে হাত ও চোখের মুদ্রার উপর সর্বাধিক জোর দেওয়া হয়েছে। ইংলিশ দিয়ে দিয়েছি, পড়ে নিও, যাদের অসুবিধা আছে বাংলাতে পড়ে নিও। দেখো ক্লাসিক্যাল বিভিন্ন যে নাচ, তার তো বিভিন্ন টাইপ আছে, তার বিভিন্ন ভঙ্গিমা রয়েছে। তো এখানে দেখো যে ক্লাসিক্যাল নাচে যেখানে হাত আর চোখের মুদ্রার ওপর, তাদের এক্সপ্রেশনের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা একটু নাচের ছবিটা দেখে নিই, তারপরে তোমাদের আমি বলবো উত্তরটা কি। দেখো নাচের ছবিটা দেখো, হাতের বা চোখের যে একটা এক্সপ্রেশন তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। তো ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ আশা করি। তো বলতে হবে এটা কোন ধরনের নাচের ক্ষেত্রে স্পেশালিটি। দেখো 4টি অপশান, ওড়িশি, কত্থক, কথাকলি নাকি হচ্ছে মণিপুরি। তো মনে রাখবে, এরকম যখন হাত এবং চোখের আর এরকম যদি অপশানে থাকে তোমার যে মুদ্রার ওপর কার বিশেষের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে কিন্তু কথাকলি। কথাকলি হচ্ছে উত্তর হবে। এবার যদি বলি স্যার কথাকলি কোথাকার নাচ? স্যার কথাকলি হচ্ছে কেরালার নাচ। তো কেরালার হচ্ছে কথাকলি নাচ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ওড়িশায় ওড়িশি নাচ আছে। কত্থক কোথাকারের স্যার নাচ? কত্থক হচ্ছে স্যার উত্তর ভারতের কত্থক, ঠিক আছে। আচ্ছা এরপরে মণিপুরি ডান্স আছে। ক্লিয়ার? তাহলে এ প্রশ্নের উত্তর কি হবে? হাত ও চোখের মুদ্রার উপর বিশেষ গুরুত্ব দিয়ে নাচটা, সেটা হচ্ছে কথাকলি, যেটা হচ্ছে কেরালার বিশেষ ডান্স ফর্ম। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম তোমাদের, ছবিটাও দেখে নিয়েছো। চলো আজকে 3 নম্বর কোয়েশ্চেনটায় আসি। তবে 3 নম্বর কোয়েশ্চেনে আসার আগে আমি একটা জিনিস বলে দিই, যে আমাদের একটা প্র্যাকটিস সেট আছে 15টা পিডিএফ, একটা প্র্যাকটিস সেট আছে 15টা কোয়েশ্চেনের একটা প্র্যাকটিস সেট আছে। তোমরা অনেকেই নিয়েছো, স্পেশাল একটা অফার ছিল 23 তারিখে, 23শে জানুয়ারিতে। তো তোমরা অনেকেই নিয়েছো। এরপর যদি তোমরা এটা নিতে চাও, তোমাদের 150 টাকা দিয়ে এটা নিতে হবে। 15টা প্র্যাকটিস সেটের একটা সেট রয়েছে, তার জন্য তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। বাকি আমাদের টিম সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবে। পরে কবে অফার দেওয়া হবে তোমাদের জানিয়েও দেওয়া হবে, কিন্তু আপাতত 150তেই তোমাকে ক্রয় করতে হবে 15টা প্র্যাকটিস সেটের এই বইটা। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেন আসছি। 3 নম্বর কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম গবাদি পশুর যে মেলা সোনপুর মেলা, সেটা কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে সোনপুরের যে মেলা, যেটা গবাদি পশুর মেলার জন্য বিখ্যাত, এবং শুধু এটা ভারতের বৃহত্তম একটা বিশাল বড় একটা বৃহত্তম কিন্তু গবাদি পশুর মেলা হয়। ক্লিয়ার? তো এই 4টি অপশান দেখো, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার নাকি রাজস্থান। কোন রাজ্যে হয় সব থেকে বৃহত্তম গবাদি পশুর যে মেলা, সোনপুরের মেলা? ঠিক আছে, তোমাদের ছবি দেখাবো আমি, কিন্তু তার আগে উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে স্যার বিহারে। তো বিহারে হয় এরকম সোনপুরের মেলা।
ক্লিয়ার? আচ্ছা, এবার পাশাপাশি অন্য অপশনগুলো একটু দেখি আমি। উত্তরপ্রদেশের যদি তোমরা বলো একটা বৃহত্তম, তাহলে তোমরা সকলেই জানো যেটা কুম্ভ মেলা। এর নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছো, এই মেলার নাম তোমরা সবাই জানো, কুম্ভ মেলা। ক্লিয়ার? আচ্ছা, হরিয়ানাতে কিছু হয় স্যার এরকম? হ্যাঁ স্যার, নিশ্চয়ই হয়। হরিয়ানাতে যেটা হয় সেটা হচ্ছে একটা মেলার নাম মনে রেখো, তোমাদের পরীক্ষায় আসতে পারে, সুরজ কুণ্ড মেলা বা সুরজকুণ্ড মেলা বলা হয়। তো এইটা কিন্তু মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, আর রাজস্থানে এটা আগেও একদিন বলেছি, সেটা হচ্ছে পুষ্কর মেলা। পুষ্কর, পুষ্কর মেলা রাজস্থানে হয়। কোথায় হয় তাও বলে দিই, রাজস্থানের যে আজমির, আজমির, তো আজমির জেলায় তোমার এই পুষ্কর মেলাটা হয়ে থাকে। ক্লিয়ার? তো দেখো বাকি অপশানগুলো থেকেও আমি ইম্পর্টেন্ট যে মেলাগুলো যে যে জায়গায় হয়ে থাকে আমি সেটা অপশানে বলে দিলাম। উত্তর স্যার কি হবে? উত্তর স্যার হবে বিহারের সোনপুর মেলা, যেখানে ভারতের মধ্যে বৃহত্তম গবাদি পশুর মেলা হয়। এখানে দেওয়া আছে দেখো, লার্জেস্ট ক্যাটেল ফেয়ার। ক্লিয়ার? তো দেখো বাকি অপশানগুলো কিন্তু পড়ে রাখবে, কিন্তু অপশানে কি উত্তর, কি প্রশ্ন আসবে, অপশান থেকে তো কিছু প্রশ্ন আসতে পারে। তো পাশাপাশি যদি আমরা পড়তে থাকি তাহলে কি হবে, আমাদের নলেজ গেইন হবে, প্লাস আমরা পরীক্ষা কিন্তু 1 থেকে 2 নম্বর মাস্ট গেইন করতে পারবো। ক্লিয়ার? এবার দেখো মেলার একটি পিকচার তোমাদের দেখাই। দেখো গবাদি পশুর মেলা হচ্ছে, তো তার একটা আমি স্টিল পিকচার তোমাদের দিয়ে দিয়েছি। বুঝতেই পারছো ভারতের মধ্যে বৃহত্তম, তো একটা বিশাল বড় মানুষের জনসমাগম ঘটে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কোশ্চেন আসি। 4 নম্বর কোশ্চেন আজকে, ঝুমুর গান মূলত কোন জনজাতির সংস্কৃতি? ঝুমুর গান কোন জনজাতির সংস্কৃতি? সাঁওতাল, লেপচা, টোটো আর রাভা। টোটো দেখে অন্য কিছু যেন ভেবো না, টোটো একটা উপজাতি কিন্তু। হ্যাঁ, তো দেখো 4টি এখানে অপশন দেওয়া আছে যে ঝুমুর গান কোন জনজাতির সংস্কৃতি, তাই তো? তো দেখো ঝুমুর গান হচ্ছে সাঁওতাল যে জনজাতি, সেই সাঁওতাল জনজাতির সংস্কৃতি হচ্ছে ঝুমুর গান, তোমরা জানো হয়তো অনেকেই। তো সাঁওতাল জনজাতি স্যার কোথায় কোথায় বা কোন কোন রাজ্যে, কোন কোন প্রদেশে দেখতে পাওয়া যায় স্যার? তো সাঁওতাল জনজাতি তুমি যদি পাও পশ্চিমবঙ্গে পাবে, ঝাড়খণ্ডে পাবে, উড়িষ্যাতেও কিছুটা পেতে পারো, ওড়িশাতেও পেতে পারো। ক্লিয়ার? এই জায়গা পেতে পারো, বিহারেও কিছু অংশ পেতে পারো। ক্লিয়ার? তো এই সব যে রাজ্যগুলো আছে না, এই রাজ্যগুলোতে তুমি মোটামুটি তুমি ধরে নিতে পারো যে সাঁওতাল জনগোষ্ঠী বা উপজাতির মানুষ বসবাস করেন। তো এদের মধ্যে ঝুমুর গান খুব কিন্তু প্রসিদ্ধ। ক্লিয়ার? স্যার পাশাপাশি অপশানগুলো একটু দেখি। লেপচা, এই লেপচা যে জনজাতি, এদের মূলত বাস অন্যান্য রাজ্যেও আছে, মূলত যে বাস সেটা হচ্ছে মোস্ট অফ দা, সেটা হচ্ছে সিকিম। সিকিম রাজ্যে লেপচা জনজাতির মানুষের বসবাস বেশি। ক্লিয়ার? আচ্ছা, এই টোটো যে জনজাতির কথা বলি, যে টোটো জনজাতি সেটা কোথায় থাকে? এটা স্যার পশ্চিমবঙ্গেই থাকে। পশ্চিমবঙ্গে স্পেসিফিক্যালি যদি আমি একটা জেলা বলি, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। তোমরা নাম শুনেছো, যারা ওই দিক থেকে উত্তরবঙ্গ থেকে যারা দেখছো আমাদের ভিডিও, তারা নিশ্চয়ই এই টোটো উপজাতির নাম বা তাদের পরিচয় সম্পর্কে তোমরা অবশ্যই অবগত। আর স্যার রাভা, রাভা থাকে, এটা মূলত তুমি আসাম বলতে পারো, বা আসামের পাশাপাশি তুমি দার্জিলিংয়ের সাইডে বা কালিম্পংয়ের সাইডে, বা তুমি উত্তর পূর্ব ভারতের যে জায়গাগুলো আমার কোচবিহার ওই সাইডেও কিছু কিছু খুব সামান্য রয়েছে। ক্লিয়ার? কিন্তু টোটো উপজাতি সেটা হচ্ছে আলিপুরদুয়ার ওই জায়গায় রয়েছে। আচ্ছা, এখানে আরও কিছু আমি ইনফরমেশান দেবো তোমাদের, তো এখানের ইনফরমেশানগুলো আশা করি হয়ে গেছে। আচ্ছা, একটা হচ্ছে টোটো উপজাতি আর একটা হচ্ছে টোডা উপজাতি। টোডা, টয়ে ওকা ডয়ে আকা, ঠিক আছে? দুটো কিন্তু এক নয়। টোডা উপজাতি যেখানে থাকে সেটা হচ্ছে তোমার কোথায়, নীলগিরির যে আছে না, নীলগিরি, তো নীলগিরি যে অঞ্চলে, সেই নীলগিরি অঞ্চল ওই জায়গায় থাকে টোডা উপজাতি, যেটা তামিলনাড়ু। ক্লিয়ার? তো তামিলনাড়ুতে নীলগিরি অঞ্চলে ওখানে থাকে টোডা, আর টোটো কোথায় বললাম, আলিপুরদুয়ার। এরা অ্যাকচুয়ালি উপজাতি জনগোষ্ঠী এবং ভালনারেবল উপজাতি জনগোষ্ঠী। ভালনারেবল মানে এদেরকে ভারত সরকারের তরফ থেকে পিভিটিজি গ্রুপ বলে, পিভিটিজি, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। বর্তমানে যেটা রয়েছে, বর্তমানে 75টা এরকম পিভিটিজি গ্রুপ রয়েছে। বোঝাতে পারলাম? পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ বর্তমানে ভারত সরকারের দ্বারা স্বীকৃত 75টা আছে, যে জনজাতির মানুষের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে, এদের শিক্ষা সংস্কৃতি আস্তে আস্তে প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে সংরক্ষণ করা, কনজার্ভ করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো তার মধ্যে একটা উপজাতি বলতে পারো টোটো উপজাতি। ক্লিয়ার? তো প্রশ্নের স্যার উত্তর কি হবে? আমি অন্য আদার্স অনেক কিছু জিনিস ইনফরমেশন দিলাম, সব কিছু মনে রাখার চেষ্টা করো। তো প্রশ্নের উত্তর হবে কিন্তু সাঁওতাল। সাঁওতাল উপজাতির মানুষের কোথায় কোথায় বাস সেটাও আমি বলে দিলাম, মানে বসবাস তারা কোথায় করে সেটাও আমি বলে দিলাম। ক্লিয়ার? তো চলো আমরা একটা পিকচারের মাধ্যমে ব্যাপারটা দেখে নিই। দেখো ঝুমুর ডান্স ফেস্টিভ্যাল যেটা অনুষ্ঠিত হচ্ছে, তার এক ঝলক পিকচার আমি তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি দেখতে পাচ্ছ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেন,
কালীঘাটের যে পটচিত্র বা পটের মূল উপজীব্য বিষয় কি? প্রশ্ন নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর প্রশ্ন উত্তর বলতে গিয়ে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের যে পটচিত্র কালীঘাট পটচিত্র খুব ইম্পর্টেন্ট। তো তার সেই কালীঘাট পটচিত্রের মূল যে উপজীব্য বিষয় সেটা কি? 4টি অপশান দেওয়া আছে তোমাদের, দেখো। রাজকীয় জীবন, সমসাময়িক সামাজিক ব্যঙ্গ ও ধর্মীয় কাহিনী, নৈসর্গ যে দৃশ্য, আর একটা হচ্ছে নৈসর্গ দৃশ্য, আর একটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ। এই তো। তো তোমাদের মনে রাখতে হবে কালীঘাট পটচিত্র, আমি ছবি দেখাবো তোমাদের। তো সেক্ষেত্রে এর উত্তর যেটা হবে সেটা হচ্ছে সমসাময়িক সামাজিক যে ব্যঙ্গ এবং ধর্মীয় কাহিনী, মানে সেই সময়কার যে সামাজিক যে পটচিত্র বা ধর্মীয় বিভিন্ন কাহিনী সেই পটচিত্রের মাধ্যমে, অঙ্কনের মাধ্যমে উঠে আসে। ক্লিয়ার? তো কালীঘাট পটচিত্র এটাই হচ্ছে আমাদের মেন, এর হচ্ছে বৈশিষ্ট্য। ক্লিয়ার? বাকিগুলো তো কোনোটাই হবে না। তো এবার একটু ছবি দেখে দেখো, সমসাময়িক একটা দৃশ্য বা সমসাময়িক কোনো কাহিনীর এখানে বর্ণনা তুলে দেওয়া হয়েছে ছবির মাধ্যমে। আশা করি বোঝাতে পারলাম। তো উত্তর হচ্ছে বি। নেক্সট আমরা 6 নম্বর কোয়েশ্চেনে আসবো। তো 6 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি, দেখো, লাইহারবা উৎসব কোন রাজ্যের জনপ্রিয় সংস্কৃতি? লাইহারবা উৎসব কোন রাজ্যের জনপ্রিয় সংস্কৃতি, দেখো কোন রাজ্যের পপুলার কালচার। তো আমরা অপশান একটু দেখবো। তো অপশানগুলো যদি দেখি, প্রথম অপশানে দেওয়া আছে আসাম, সেকেন্ড অপশান মেঘালয়, থার্ড অপশান মণিপুর এবং ফোর্থ অপশান ত্রিপুরা। তো 4টি অপশান দেওয়া আছে। লাইহারবা উৎসব খুব ইম্পর্টেন্ট কিন্তু উৎসব, এটা কিন্তু বহুবার বিভিন্ন সেন্ট্রাল এক্সাম বা রাজ্যের এক্সামে পড়েছে কিন্তু লাইহারবা ফেস্টিভ্যাল কোন রাজ্যে, এটা পড়ে ডাইরেক্টলি কোয়েশ্চেন। ঠিক আছে? তো তোমাকে মনে রাখতে হবে লাইহারবা যে ফেস্টিভ্যাল, আমি ছবি দেখাবো তোমাদের, উত্তরটা হচ্ছে কোথাকারের? মণিপুরের। মণিপুরের একটা বিখ্যাত উৎসব হচ্ছে লাইহারবা ফেস্টিভ্যাল। এটা তো ঠিক আছে স্যার, কিন্তু মণিপুরে স্যার কিছুদিন আগে বা 1-2 বছর বা কয়েক মাস আগেও তোমরা শুনে থাকবে যে মণিপুরে স্পেশাল দুটো গোষ্ঠীর মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব চলছিল এবং সেই নিয়ে রাজ্য প্রায় অশান্ত হয়ে গিয়েছিল। সেই দুটো গোষ্ঠী বা সেই দুটো জনজাতির নাম কি? একটা হচ্ছে তোমরা জানো যে মেইতি, আর একটা হচ্ছে কুকি। দুটো জনজাতির মধ্যে ঝামেলা চলছিল, অনেকেই খবর টবর দেখো, তারা নিশ্চয়ই জানো, খবর রাখো। তো মেইতি এবং কুকি সম্প্রদায়, তাহলে কি স্যার সব সম্প্রদায় মিলে এই ফেস্টিভ্যালটা পালন করে? না, লাইহারবা ফেস্টিভ্যাল যেটা, সেটা মেনলি মণিপুরের, ঠিক আছে, বাট মণিপুরের মধ্যে যে জনজাতি সব থেকে বেশি পালন করে, এটা উৎসবটাকে পালন করে, সেটা হচ্ছে মেইতি গোষ্ঠী। মেনলি মেইতি গোষ্ঠী যারা, তারা হচ্ছে লাইহারবা ফেস্টিভ্যালটা খুব আনন্দের সঙ্গে, উচ্ছ্বাসের সঙ্গে পালন করে থাকে। সেই জন্য লাইহারবা ফেস্টিভ্যাল উত্তর বললে তো মণিপুর, কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন বললে কি হবে না, মেনলি মেইতি যে জনগোষ্ঠী তারা পালন করে থাকে। আশা করি বোঝাতে পারলাম। দেখো এবার বাকি অপশানগুলো যদি আসি, বাকি অপশান দেখো, আসামে তোমরা জানো যে বিহুর বিভিন্ন ভাগ আছে, জানো। আচ্ছা, মেঘালয়ের একটা উৎসবের নাম বলো। মেঘালয়ের যদি একটা উৎসব বলি, উৎসবটা মনে রেখো, ওয়াংগালা ফেস্টিভ্যাল। ওয়াংগালা ফেস্টিভ্যাল কোথায়? মেঘালয়ের, মনে রাখবে অবশ্যই। ত্রিপুরার একটা উৎসবের নাম যদি বলি, সেটা হচ্ছে খরচি পূজা। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ কোনটা আসবে না আমরা কেউ জানি না। তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে অপশানগুলোর যে স্পেশালিটি, অপশানগুলো থেকে অন্য কোনো কোশ্চেন আসতে পারে কিনা সেটাও মাথায় রাখতে হবে। তো দেখো আমি বাকি সব অপশানগুলো আলোচনা করে দিলাম। এবার একটু দেখে নিই যে লাইহারবা ফেস্টিভ্যাল মণিপুরে কিভাবে পালিত হচ্ছে। দেখো তার একটা ঝলক তোমরা দেখে নাও। এই ঝলক দেখে নিয়ে মধ্যে তোমরা ভিজুয়ালাইজ করো, মনে রাখার চেষ্টা করো। ক্লিয়ার? চলো আমরা যাবো আজকে 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গ নিয়ে কোশ্চেন, পশ্চিমবঙ্গের একটা উৎসব নিয়ে কোশ্চেন। গাজন উৎসব কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? দেখো গাজন, চড়ক, এই যে উৎসবগুলোর সঙ্গে তোমরা সকলেই পরিচিত। হয় কখন স্যার? তোমরা জানো, এটা আমাকে বলতে হবে না, তবু আমি বলে দিই যে চৈত্র মাসের শেষ সপ্তাহে জেনারেলি তোমরা দেখেছো গাজন, চড়কের মতো ফেস্টিভ্যালগুলো হয়ে থাকে। তো বলছে এখানে যে গাজন যে উৎসবটা হয় কোন দেবতাকে, মানে কোন দেবতার উদ্দেশ্যে বা কোন দেবতার সঙ্গে তার সম্পর্ক। তাহলে এর উত্তর কি হবে জানো অনেকেই, তবু বলে দিই যে গাজন যে উৎসবটা হয় সেটা হচ্ছে মহাদেব বা শিবের যে এখানে দেবতার সঙ্গে সম্পর্কিত। এখানে একটা দেখো গাজন পালন হচ্ছে, বিভিন্ন জায়গায় হয় গাজন পালন, তোমরা দেখে থাকবে গ্রামে গঞ্জের সাইডে হয়ে থাকে। তার একটা ছবি তোমাদের আমি দিয়ে দিয়েছি। বাকি বিষ্ণু, কার্তিক এবং ব্রহ্মা যে দেবতার নাম দেওয়া আছে কোনো দেবতার সাথে সম্পর্কিত নয়। এখানে হচ্ছে মহাদেব শিবের সাথে গাজন উৎসব জড়িত, এবং তোমরা অনেকেই গাজন উৎসবে পার্টিসিপেট করো, দেখেও থাকবে অনেকে, তাই না? চলো আমরা আজকের পরের কোশ্চেনে আসি। 8 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের টোটো উপজাতি কোন জেলায় বসবাস করে? দেখো আমি পুরো আগের একটা কোয়েশ্চেনে অলরেডি ডিসকাস করে দিয়েছি। এই কোয়েশ্চেন ডিসকাস করার না, ডাইরেক্ট আমি কোয়েশ্চেনের উত্তর বলবো। তোমরা সাথে সাথে আমার সাথে তোমরাও বলো বিষয়টা, যে টোটো উপজাতি মানে তাহলে স্যার কি বললাম? আলিপুরদুয়ার। আগের কোয়েশ্চেনই বললাম না, টোটো উপজাতি, টোডা উপজাতি কোথাকারে সেটাও ডিসকাস করে দিয়েছি। তাহলে এখানে টোটো উপজাতি কোনটা? সেটা হচ্ছে আলিপুরদুয়ার। আর একটা বললাম 75টা
পিভিটিজি গ্রুপ আছে, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। খুব ট্রিকি কোয়েশ্চেন, হতে পারে কোয়েশ্চেন, না হওয়ার কিছু নেই। ট্রাইবাল গ্রুপ নিয়ে যেহেতু আমি পড়াচ্ছি এখন, তো চলো আমরা একটু দেখে নিই টোটো উপজাতির মানুষজনদের। একটু দেখো, খুব ইনোসেন্ট কিছু বাচ্চার মুখ আমি তোমাদের দিয়ে দিয়েছি টোটো উপজাতির, তোমাদের দেখে ভালো লাগবে নিশ্চয়ই। চলো না, আজকে 9 নম্বর কোয়েশ্চেন। চলো, ভারতের কোন উৎসবকে উৎসবের উৎসব মানে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল বলা হয়? উৎসব মানে একটা ফেস্টিভ্যাল, তার ফেস্টিভ্যাল, তো ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল বলা হয় কোন উৎসবকে? 4টি: কুম্ভ মেলা, হর্নবিল উৎসব, পুষ্কর মেলা এবং রথযাত্রা। যারা কুম্ভ মেলা গেস করছো না, তো তোমরা কি মনে করছো ঠিক হবে? না, যারা কুম্ভ মেলা গেস করছো তারা কিন্তু 100% ভুল। না, কুম্ভ মেলাকে বলা হয় না ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল। সুতরাং এই উত্তর তোমাদের যারা গেস করেছিলে তো একদম ভুল করছো। উত্তর কি হবে স্যার? উত্তর হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যালকে বলা হয় ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যের? তোমরা জানো যে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। ক্লিয়ার? এটা তো পরীক্ষায় এসেছে অলরেডি আগেও। পুষ্কর মেলা কোথায় হয় স্যার? বললাম না, আজমির, রাজস্থান। তো রাজস্থানে হয়, বলে দিয়েছি। আর রথযাত্রা তো একাধিক রাজ্যে হয়ে থাকে। উড়িষ্যার রথযাত্রা ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গ রথযাত্রা হয়, বিভিন্ন রাজ্যে হয়। তো চলো এবার হর্নবিল ফেস্টিভ্যাল যদি আমি বলি নাগাল্যান্ডের, কেন স্যার? না, নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল, নাগাল্যান্ডের যত উপজাতির মানুষ আছে সবাই আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে, এবং এর যে ক্রেজটা না, এই ক্রেজটা হচ্ছে গোটা নাগাল্যান্ড জুড়ে একটা খুশির আনন্দ বা খুশিতে ভরে ওঠে এই হর্নবিল ফেস্টিভ্যালে। ক্লিয়ার? সেই জন্য হর্নবিল ফেস্টিভ্যালকে ভারতের উৎসবের উৎসব বলা হয়। খুব একটু আনকমন কোয়েশ্চেন, বাট পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন কিন্তু। ক্লিয়ার? চলো আমরা একটু দেখব পরের কোয়েশ্চেন। পরের আমরা ছবি দেখবো। একটু দেখো, হর্নবিল ফেস্টিভ্যালে সেখানকার মানুষজন অংশগ্রহণ করছে, এনজয় করছে, সংস্কৃতিকে বজায় রাখছে। আমরা 10 নম্বর কোয়েশ্চেনে আসবো। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভারতের কোন ধ্রুপদী নৃত্য শৈলীতে থালি বা থালার ওপর ভারসাম্য রক্ষা করে নাচার প্রথা আছে? আগে ছবি দেখে নিই। দেখো ছবিতে একটু দেখো, দেখো থালার ওপর ব্যালেন্স করে নাচার একটা প্রথা, মানে এটাও কিন্তু ভারত এমন একটা দেশ না, এই দেশের সব কিছু মানে আলাদা, মানে সব কিছু নৃত্য থেকে শুরু করে গান থেকে শুরু করে নানান রকমের ওই প্রাচুর্য দেখা যায় বা নানান রকমের তোমার স্টাইল মেনটেন করা হয়। তো এখানে দেখো থালার ওপর ব্যালেন্স রেখে নাচার যে একটা কৌশল, এটাকে থালি ডান্সও বলে অনেক সময়। তো ভারসাম্য রাখা হয় কোন নাচের ক্ষেত্রে মেনলি? এখানে 4টি অপশান তোমাদের কাছে রয়েছে। দেখো, কুচিপুড়ি, মোহিনীআট্টম, ওড়িশি এবং সত্রিয়া। কোন নাচের মধ্যে এটা হবে? তো ভালো করে মনে রাখবে কোশ্চেনের উত্তর কি হবে। এটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকারের নাচ? স্যার অন্ধ্রপ্রদেশের নাচ। তো অন্ধ্রপ্রদেশের নাচ ফর্ম, যেটা ডান্স ফর্ম একটা, সেটা হচ্ছে কুচিপুড়ি। যে ডান্স ফর্মের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, দেখো থালার ওপর ব্যালেন্স রেখে ভারসাম্য রেখে নাচার প্রথা। ক্লিয়ার? আমি দেখিয়ে দিলাম ছবির মাধ্যমে। বাকি মোহিনীআট্টম কোথাকারের স্যার? মোহিনীআট্টম কেরালার স্যার। ঠিক আছে, ওড়িশি তো ওড়িশার, আর সাত্রিয়া কোথায় স্যার? এটা তো আসামের। ক্লিয়ার? তাহলে বাকি অপশানগুলো আমি জেনে নিলাম, পাশাপাশি উত্তরটাও দেখে নিলাম, তাই না? চলো আমরা 11 নম্বর কোশ্চেনে আসি। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, ভিতরকণিকা উৎসব আর বালিযাত্রা ভারতের কোন রাজ্যের সংস্কৃতির অংশ? দেখো ভিতরকণিকা বললে কিছু মনে আসছে? হ্যাঁ আসছে স্যার। তো ভিতরকণিকা উৎসব আর বালিযাত্রা, তো সেটা যদি মনে রাখতে পারো যে ভিতরকণিকা সেই ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ রিজার্ভ এরকম আছে না, পড়েছো না? তো সেটা যদি মনে রাখতে পারো তাহলে সেখানে উত্তর কি হতে পারে এখানে? তাহলে উত্তর তুমি একটা গেস করতে পারো, সেটাই উত্তর হবে। উত্তর হবে কি স্যার? উড়িষ্যা। উড়িষ্যা আছে না? তো ভিতরকণিকা আর বালিযাত্রা কোন রাজ্যের সংস্কৃতির পার্ট? সেটা হচ্ছে উড়িষ্যার সংস্কৃতির পার্ট। ক্লিয়ার? তো পশ্চিমবঙ্গের অনেক সংস্কৃতি আছে, তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো তারা নিশ্চয়ই যেন বলতে হবে না আমাকে। আচ্ছা, তামিলনাড়ু যদি বলি যে উৎসবের ক্ষেত্রে, তো তামিলনাড়ু তোমরা খুব উৎসব যেটা খুব ইম্পর্টেন্ট তোমরা জানো, সেটা হচ্ছে পোঙ্গল। তারপরে ধরো জালিকাট্টু। জালিকাট্টু নাম শুনেছ? সেই ষাঁড়ের একটা খেলা আছে। কর্ণাটকে যদি বলি উৎসবের ক্ষেত্রে, তাহলে কর্ণাটকে দেখো হাম্পি উৎসব বা হাম্পি ফেস্টিভ্যাল, হাম্পি উৎসব। আর একটা হয় কি বলতো? উগাদি, উগাদি ফেস্টিভ্যাল। তাহলে পড়তে এসেছিলাম এই উৎসবটা উড়িষ্যার সঙ্গে সম্পর্কিত, পাশাপাশি আরও আমি কিছু উৎসব যদি জেনে নিই আমার আখেরে লাভই হবে, ক্ষতি কোথায়? তো দেখো পোঙ্গল জালিকাট্টু তামিলনাড়ুর সঙ্গে, হাম্পি আর উগাদি কোথাকারের সঙ্গে? কেরালার সঙ্গে। আর পশ্চিমবঙ্গের যেহেতু তোমরা, তাহলে আমি আর বলছি না, তোমরা জানো পশ্চিমবঙ্গের বিষয়ে। তো একটু ছবি দেখে নিই। দেখো সেই তোমার এই উৎসবেরই একটা দৃশ্য আমি এখানে দেখিয়ে দিয়েছি। যারা এই উৎসবে পার্টিসিপেট করো তারা অবশ্যই পরিচিত এই উৎসবের সাথে। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের বাউল দর্শনে মনের মানুষ বলতে কি বোঝানো হয়?
দেখো বাউল সঙ্গীত আজকাল প্রচণ্ড দেখবে, বাউল সঙ্গীতকে আমরা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে বাউল যারা শিল্পী তাদেরকে এনে প্রোগ্রাম করাই, ঠিক আছে? তো সেই বাউল দর্শন যেটা, সেই বাউল দর্শন সেখানে মনের মানুষ বলতে কি বোঝায়? দেখো চারটি অপশান তোমরা একবার নিজে পড়ে নাও, চারটি অপশান কি কি আছে তবু বলে দিই। পারিবারিক প্রধান বা অভিভাবক, বিখ্যাত কোনো আধ্যাত্মিক গুরু, নিজের অন্তরে বিরাজমান ঈশ্বর, নাকি সংসারের প্রিয় কোনো মানুষ। তো মনের মানুষ বলতে এখানে কি বোঝায়? যারা ডি অপশান করতে চাইছো যে সংসারে মনের মানুষ, তারা কিন্তু ঠিক করছো না, তারা ভুল করছো। তো উত্তর এখানে যেটা হবে অপশান সি, নিজের অন্তরে বিরাজমান ঈশ্বর। কেন স্যার? না, যারা বাউল দর্শনে বিশ্বাস যাদের, তারা মনে করেন যে ঈশ্বর, গড, এরা কোনো মন্দির মসজিদ বা গির্জার মধ্যে মূর্তির মধ্যে তাদেরকে আটক করে রাখা যায় না। এরা থাকে কোথায়? মানুষের মনের মধ্যে বিরাজ করে। ঈশ্বর বা গড সবসময় মানুষের মনের মধ্যে বিরাজ করে, ভগবান বা ঈশ্বর মানুষের মনে বিরাজ করে, কোনো পাথরের মূর্তিতে তাদেরকে আটক করে রাখা যায় না। এটা বাউল দর্শনের কথা, ক্লিয়ার? তো সেই হিসাবে বাউল দর্শনে মনের মানুষ এই কথাটা বললে কিন্তু নিজের অন্তরে বিরাজমান এই বিষয়টা হবে গড রিসাইডিং উইথ ওয়ান সেলফ, গড রিসাইডিং উইথ ওয়ান সেলফ, এটা উত্তর হবে। বোঝা গেল কেন এই প্রশ্নের উত্তরটা এইটা হলো? আশা করি বোঝাতে পারলাম। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা কয়টি? চারটি অপশান 7, 8, 9, 10। তো দেখো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমি বেশ কিছু স্ট্যাটিক ফ্যাক্ট তোমাদের বলছি, তোমরা ভালো করে এক এক করে পারলে নোট করে নিও বা ভিডিওটা পজ করে আগে একবার দেখে নিও, অসুবিধা নেই। দেখো ক্লাসিক্যাল ডান্স আমাদের দেখো মেনলি আছে যেটা, সেটা উত্তর কি স্যার? 8টা। তো এটা স্যার সঙ্গীত নাটক যে একাডেমি বলে একটা আছে, সঙ্গীত নাটক একাডেমির তরফ থেকে 8টা ঘোষণা করা হয়েছে। কিন্তু মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে অ্যাড করা হচ্ছে ছৌ নাচকে। তো মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে কিন্তু 9টা ধরা হয় যে আমাদের ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য। ভালো করে বোঝাতে পারলাম? উত্তর কিন্তু 8টাই দেবে, কিন্তু মিনিস্ট্রি অফ কালচার ছৌ নাচকেও তারা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে ধরে, তার জন্য তারা 9টা ধরে। কিন্তু পরীক্ষায় উত্তর যদি তোমাকে করতে হয় তো তুমি 8টাই ক্লাসিক্যাল ডান্স করবে, কারণ পরিষ্কার তোমাকে 8টাই উত্তর ওরা নেবে, 9টা জেনারেলি নেবে না। কারণ সঙ্গীত নাটক একাডেমি এটা দিল্লিতে অবস্থিত অবশ্যই, তো এরা তকমাটা মেনলি দেয়। তো মিনিস্ট্রি অফ কালচার এটা আলাদা করে ছৌ নাচকে দিয়েছে। বোঝা গেল? তো উত্তর হচ্ছে এখানে 8টি হবে। ক্লিয়ার? আমি দেখে নিই 8টা যে ক্লাসিক্যাল ডান্স কোনটা 8টা ক্লাসিক্যাল ডান্সকে বলা হচ্ছে। কত্থক, কথাকলি, মোহিনীআট্টম, ওডিসি, মণিপুরি, সাত্রিয়া, ভারতনাট্যম অ্যান্ড কুচিপুড়ি। দেখো ক্লাসিক্যাল ডান্সেস অফ ইন্ডিয়া, এটাই তুমি দেখতে পাবে 8টা। ক্লিয়ার? আর স্পেশালিটি 9টা কেন? ছৌ নাচকে আমি বলেছি, তার স্পেশালিটির জন্য ওইটা বলেছি। বোঝা গেল? আশা করি দেখে নাও ছবিটা একবার। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। 14 নম্বর কোয়েশ্চেন আজকে, লেনিন সরণি কোন বিষয়ে বিখ্যাত? নাম শুনে থাকবে লেনিন সরণি কলকাতায়। তো কোন বিষয়ে বিখ্যাত? চারটি অপশান, রাজনৈতিক আন্দোলন, বই বিপণী ও বুদ্ধিভিত্তিক সংস্কৃতি, শিল্পাঞ্চল, নাকি পর্যটন। দেখো এই প্রশ্নের উত্তর তোমার মনে হতে পারে দুটো হতে পারে, হ্যাঁ হতে পারে, হয়তো কাছাকাছি, কিন্তু অ্যাকচুয়াল যদি উত্তর বলো সেটা ওইটা হবে যে বই বিপণী বা বুদ্ধিভিত্তিক যে ইন্টেলেকচুয়াল কালচার, এইটার জন্য। ক্লিয়ার? রাজনৈতিক আন্দোলন যাদের মনে হবে কাছাকাছি, হ্যাঁ লেনিন সরণি নিয়ে অনেক রাজনৈতিক হিস্ট্রি আছে, অবশ্যই আছে, কিন্তু প্রশ্নটার উত্তর এইটা অনেক বেশি প্রাধান্য পাবে। অপশান বি, বুকস অফ অ্যান্ড ইন্টেলেকচুয়াল কালচার। ক্লিয়ার? এটা আমি ছবি একটা দেখিয়ে দিয়েছি তোমাদের লেনিন সরণির, দেখে নাও। যারা একটু পরিচিত রোডটা সম্পর্কে, জায়গাটা সম্পর্কে, তারা একটু ছবিটা দেখে নাও। তো এর একটা প্রাচীন, এর অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসের সাপেক্ষে দেখলে যে রাজনৈতিক আন্দোলন হতে পারে, বাট এইটা অ্যাপ্রোপ্রিয়েট। চলো নেক্সট, পরের কোশ্চেন। 15 কোশ্চেন। বাংলা রক মিউজিক এর পথিকৃৎ ব্যান্ড, বাংলা রক মিউজিক, হুইচ ব্র্যান্ড ইজ কনসিডার্স দ্য পায়োনিয়ার অফ বেঙ্গলি রক মিউজিক। তাই তো? তাহলে রক মিউজিকের রক যে আমরা মিউজিক বলে থাকি, চারটি অপশান দেখো, চারটি অপশান তোমাদের। এই যে ব্যান্ডের যে নামগুলো, এই ব্যান্ডের নামের সঙ্গে তোমরা পরিচিত, আমরা মোটামুটি সবাই পরিচিত, কিন্তু উত্তর কি হবে? তার মানে উত্তর এখানে হবে, দেখো এই যে অপশান এ, মইনের ঘোড়াগুলি। দেখো আমি আগে বলি যে বাংলা যে রক মিউজিক সেটা কখন এসেছিল, কোন সময়, যদি আমি বলে দিই সেটা হচ্ছে 1975। কার নেতৃত্বে? না গৌতম চট্টোপাধ্যায়।
ভালো করে শুনবে এটা। তো গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম যে বাংলা রক মিউজিকের যে ব্যান্ড সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 1975 সালে যখন রক মিউজিকের জন্য ব্যান্ড খোলা হচ্ছে, তুমি একটু ভাবো 1975 দিকে আমাদের যে বাংলা সঙ্গীতের যে সুর কথা তার সাপেক্ষে এই ব্যান্ডের যে গানগুলো ছিল অনেক বেশি আধুনিক। কারণ 1975 সালে আমাদের যে গানের এনভায়রনমেন্ট, গান তৈরির যে এনভায়রনমেন্ট, সঙ্গীতের এনভায়রনমেন্ট, তার থেকে ব্যান্ডের গানগুলো কিন্তু অনেক বেশি আধুনিক ছিল সেই সময়। 1975 সাল বলছি। তো কার নেতৃত্ব হয়েছিল? সেটা হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়। 1975 সালে যে প্রথম ব্যান্ড সেটা হচ্ছে মোহিনীর ঘোড়াগুলি। বাকি অপশানগুলো যদি দেখো, ক্যাকটাস এবং ফসিল, এটাও ব্যান্ড খুব নামকরা এবং এগুলোতে এসেছিল 90 দশকের পর, মোটামুটি 90 দশকের পর বলবো না, 90 দশকের শেষে, 90 দশকের শেষে এসেছিল এই ব্যান্ডগুলো। আর চন্দ্রবিন্দু এটাও খুব নামি দামি একটি ব্যান্ড, যেটা জানো তোমরা যে ব্যঙ্গাত্মক যে বিভিন্ন গান, ব্যঙ্গাত্মক যে গান বা সঙ্গীত, বা তুমি বলতে পারো জীবনমুখী গান, জীবনমুখী, হ্যাঁ, তো জীবনমুখী সঙ্গীত, ব্যঙ্গাত্মক সঙ্গীতের জন্য চন্দ্রবিন্দু খুব মানে পপুলার। আর ক্যাকটাস ফসিলস তো 90 দশকের শেষের দিকে। আর মইনের ঘোড়াগুলো যেটা হচ্ছে বাংলা মিউজিকের প্রথম রক মিউজিক। কবে? 1975, সেই জামানায়, সেই সময়কার, যখন আমরা ভাবতেই পারি না যে তখন যে জামানায় যে গান তৈরি হতো তার থেকে একটু আলাদা হয়ে, একটু সেপারেট হয়ে অন্য ধারার গান এই মইনের ঘোড়াগুলি এটা এই ব্যান্ডে এনেছিল। চলো আমরা যাব দেখো সেই সময়কার একটু ছবিটা একটু দেখে নাও, সেই সময়কার গান তৈরির যে পরিবেশ, সেই পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। ক্লিয়ার? চলো আমরা 16 নম্বর কোয়েশ্চেনে আসি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংস্কৃতিতে কফি হাউস বলতে বা কফি হাউস পরিচিত কি? তো কফি হাউস নিয়ে গান, খুব পপুলার গান, মান্নাদের গান পপুলার। তো সেই কফি হাউস, যারা অবশ্যই কলেজ স্ট্রিট গেছো তো কফি হাউসে সবাই প্রায় ঘুরে এসেছো। তো এখানে 4টি অপশান দেওয়া আছে, দেখো কি উত্তর হতে পারে, তোমাদের কি মনে হচ্ছে? ভালো করে পড়ে নাও তোমরা একবার। তো উত্তর এখানে যেটা হবে, আশা করি পড়ে নিয়েছো, তো উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি বলতো, বুদ্ধিভিত্তিক আড্ডা সংস্কৃতি। তো কফি হাউস, কলেজ স্ট্রিটের কফি হাউস, তো সেইখানে বুদ্ধিভিত্তিক, যেখানে এককালে কবি, সাহিত্যিক, সংস্কৃতিমনা মানুষরা এসে আড্ডা দিতেন এই কফি হাউসে, এবং সেখান থেকে বুদ্ধিভিত্তিক আড্ডা সেখানে জমতো, সেখানকার সংস্কৃতি বুদ্ধিভিত্তিক। তো এইটা ইন্টেলেকচুয়াল আড্ডা। খুব ভালো প্রশ্ন একটা, তো সেইটা উত্তর হবে কিন্তু সি, বাকিগুলো কোনোটাই হবে না। তো যারা কলেজ স্ট্রিট গেছো তারা অবশ্যই পরিচিত কফি হাউস সম্পর্কে। আচ্ছা নেক্সট, তারপরে আমরা দেখব 17 নম্বর কোয়েশ্চেন। বনবিবি পূজার ঢল পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায়? বনবিবি পূজার ঢল পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে দেখা যায়? 4টে অপশান, জঙ্গলমহল, সুন্দরবন, হিমালয়ের পাদদেশ নাকি রাঢ় অঞ্চল। 4টি অপশান। তো বনবিবি যে পূজা, এই পূজাটা শ্রদ্ধার সঙ্গে যে পালন করা হয় সেটা কোথায় স্যার? কোথায় স্যার? সুন্দরবনে। সুন্দরবন এরিয়ায় যারা বসবাস করেন তারা এই দেবীর পূজা করে থাকেন। কেন স্যার? এই জন্যই যে সুন্দরবন অঞ্চলে তোমরা জানো যে অনেক মানুষ মৎস্যজীবী আছেন, অনেক মানুষ আছেন যারা জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যান, আছে তো এরকম অনেক কিছু। তো এনারা যখন জঙ্গলের ভেতরে যান, তোমরা জানো যে তারা বাঘের কবলে পড়েন, তাই না? তো সেই বাঘের কবলে পড়ে অনেকে যান, অনেকে প্রাণ যান, তাই না? তো সেখান থেকে নিজেদের একটা শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধার থেকে বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই পূজাটা করে থাকেন। আপামর হিন্দু মুসলিম সকল সংস্কৃতির মানুষ কিন্তু এই লৌকিক দেবী বনবিবির পূজা করে থাকেন। যারা আমাদের এই ভিডিও দেখছো তারা যদি এই এলাকার তোমরা হয়ে থাকো, তোমরা অবশ্যই বিষয়টার সঙ্গে পরিচিত আশা করি। তো এই পূজাটা তারা করে থাকেন কারণ জঙ্গলের ভেতরে কি বাঘের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তাদের বিশ্বাস, এই পূজাটা তারা শ্রদ্ধার সঙ্গে করে থাকেন। বনবিবি মানে লৌকিক দেবীর পূজা করে থাকেন, তাই না? তো উত্তর হচ্ছে কি সুন্দরবন এলাকায় এইসব জিনিসটা হয়, বাকিটাই হবে না। এখানে দেখো পূজা হচ্ছে, দেখো আমি বাঘের একটা তার সাথে পিকচারও দিয়ে দিয়েছি বোঝানোর জন্য, বাঘের আক্রমণ থেকে বোঝানোর জন্য, তাই না? যারা মধু সংগ্রহ করতে যায় তারাও কিন্তু এরকম বিপদের কবলে পড়ে। শুধু শুধু আমি মাছ ধরার ক্ষেত্রে বললাম না, কাঠ কাটার ক্ষেত্রে বলছি, যারা মধু সংগ্রহ করতে যায়, এই পিকচার তোমরা দেখেছো, তো তারাও কিন্তু সেই কবলে পড়েন, তারাও কিন্তু খুব শ্রদ্ধার সঙ্গে পুজো করে থাকেন। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোয়েশ্চেন আসি। 18 নম্বর কোয়েশ্চেন আজকে। গুরু কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? খুব কমন কোয়েশ্চেন, পরীক্ষার আগেও এসেছে, খুব কমন কোয়েশ্চেন। তো কোন নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে কেলুচরণ মহাপাত্র? তো কথাকলি, ওড়িশি, মণিপুরি না কত্থক কার সঙ্গে জড়িত? ঠিক আছে, তো এটা উত্তর কি হবে? ওড়িশি। ওড়িশির সঙ্গে যুক্ত হচ্ছে কেলুচরণ মহাপাত্র, গুরু কেলুচরণ মহাপাত্র এই নৃত্যের সঙ্গে জড়িত। ক্লিয়ার? আগে একটা ছবি দেখে নিয়ে তারপরে বাকিটা বলছি। দেখো ছবিটা দেখে নাও, একটু দেখে নিয়েছো আশা করি। এবার বাকি অপশানগুলোর দিকে যদি তাকাই দেখবে আমরা, তো কত্থক যেটা হচ্ছে উত্তর ভারতের ডান্স, কত্থক নাচের সঙ্গে জড়িত কে? না কত্থক নাচের সঙ্গে জড়িত সেটা হচ্ছে বিরজু মহারাজ। তোমরা নাম শুনেছ বিরজু মহারাজ?
আশা করি নাম শুনেছ। ক্লিয়ার? মণিপুরী নাচের সঙ্গে যুক্ত হচ্ছে গুরু বিপিন সিং, মানে আমি একটা করে নাম বলছি, গুরু বিপিন সিং মণিপুরী নাচের সঙ্গে। তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছে আজকে, হোমওয়ার্ক সেটা হচ্ছে কি বলো তো, কথাকলি নাচের সঙ্গে যুক্ত কেউ একজন বিখ্যাত নৃত্যশিল্পীর নাম বলো। ক্লিয়ার? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? বাকিগুলো আমি বলে দিলাম, মণিপুরি বলে দিলাম, কত্থক বলে দিলাম, ওড়িশি নাচের সঙ্গে যুক্ত আমি বলে দিলাম, এটা উত্তর এইটা। তো বাকি এইটা তোমাদের কাজ, কথাকলি নাচের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোয়েশ্চেন আসি। 19 নম্বর কোয়েশ্চেন আজকে, লোকসঙ্গীত ভাটিয়ালি ভারতের কোন প্রতিবেশী দেশও সমানভাবে জনপ্রিয়? যে ভাটিয়ালি সং, মাঝিদের গান ভাটিয়ালি সং, তাই না? তো সেটা কোন দেশও সমানভাবে জনপ্রিয়? চারটি অপশন, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটান। কোন দেশে জনপ্রিয়? তো ভাটিয়ালি সং ভারতের পাশাপাশি বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয় ভাটিয়ালি সং, তোমরা শুনে থাকবে। তো ভাটিয়ালি সং হচ্ছে কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো দেশেই কিন্তু বিভিন্নভাবে জনপ্রিয়, নানান রকমভাবে। ক্লিয়ার? তো এখানে বাকিগুলো তো অপশান একদমই হচ্ছে না, তো এই প্রশ্নের উত্তর কি হবে? অপশান বি। 19 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট যদি আমরা চলে যাই, দেখবো তাহলে কি, দেখো ভাটিয়ালি সং গাইছেন বেশ কিছু শিল্পী, ভাটিয়ালি সং গাইছেন, তাদের একটা পিকচার আমি তোমাদের দিয়ে দিয়েছি। চলো আজকে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলছে, পশ্চিমবঙ্গের কোন উৎসবকে মহাজনী সংস্কৃতি এবং লোক সংস্কৃতির মিলনস্থল বলা হয়? পশ্চিমবঙ্গের উৎসব বলেছে, ভারতের উৎসব বলেনি। পশ্চিমবঙ্গের উৎসবকে কোনটাকে বলা হয় মহাজনী সংস্কৃতি বা লোক সংস্কৃতির মিলনস্থল? চারটি অপশন, দুর্গাপূজা, চড়ক পূজা, জয়দেব কেঁদুলির মেলা না ঈদ উল ফিতর, তাই তো? তো চারটি ফেস্টিভ্যালই খুব জাঁকজমকের সঙ্গে পালন করা হয়, তো তার মধ্যে কোনটা হবে আমাদের মহাজনী সংস্কৃতির মধ্যে? উত্তর তো তোমরা জানো যে দুর্গাপূজা পশ্চিমবঙ্গে। তো দুর্গাপূজা যেটা হচ্ছে লোক সংস্কৃতির মিলনস্থল বা মহাজনী সংস্কৃতি, যেটা তোমরা জানো যে রিসেন্ট টাইমে দুর্গাপূজা ইউনেস্কোর যে ইনট্যাঞ্জেবল হেরিটেজ সাইট হিসেবে তকমাও পেয়েছে। ঠিক আছে? চড়ক যেটা হয়ে থাকে তোমরা জানো যে চৈত্র মাস, চৈত্র মাসে, ফাল্গুনের পরে চৈত্র আসে, সেই চৈত্র মাসে হচ্ছে চড়ক হয়ে থাকে, গাজন হয়ে থাকে। আচ্ছা, জয়দেব কেঁদুলির মেলা শীতকালের দিকেই হয়, দেখবে তোমার হয় যেখানে অজয় নদীর তীরে বীরভূমে, বীরভূমে হয়ে থাকে জয়দেব কেঁদুলির মেলা। আর ঈদ উল ফিতর তো গোটা পশ্চিমবঙ্গ জুড়েই পালন করা হয়ে থাকে। তো কোন কোন ফেস্টিভ্যাল কোন কোন জায়গায় মানে স্পেশালিটি, তো আমি পুরোটাই বলে দিলাম। ঠিক আছে? চলো, তো উত্তর কি হবে? দুর্গাপূজা। তো দুর্গাপূজা দেখো একটা পিকচার, সবাই পরিচিত দুর্গাপূজার পিকচার, আলাদা করে দেখানোর আর কি আছে। নেক্সট আমরা চলে আসি 21। পশ্চিমবঙ্গের ছৌ নাচে ব্যবহৃত মুখোশগুলো মূলত কোন সম্প্রদায়ের মানুষ তৈরি করে? তো পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা জানো যে পুরুলিয়া জেলায় ছৌ নাচ খুব বিখ্যাত। এখন আজকালকার বিভিন্ন প্রোগ্রামেও ছৌ শিল্পীদের এনে আমরা প্রোগ্রাম করাই, কিন্তু সেই ছৌ নাচে যে মুখোশ ব্যবহার করা হয়, তোমাদের দেখাবো আমি মুখোশ। তো মুখোশটা যদি আমরা একটু দেখে নিই, মুখোশের যদি না থাকে তো ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের ছৌ নাচে যে মুখোশগুলো, সেই মুখোশগুলোর কোন সম্প্রদায়ের, স্পেশাল কোনো সম্প্রদায়ের মানুষজন তৈরি করে থাকে? তো দেখো, পটুয়া সম্প্রদায়, সূত্রধর সম্প্রদায়, কর্মকার সম্প্রদায় নাকি বাউরি সম্প্রদায়, কোন সম্প্রদায়ের মানুষজন এটা তৈরি করে থাকে? দেখো, মেনলি এটা ছৌ নাচের যে সম্প্রদায় বানায় এটা, সেটা হচ্ছে সূত্রধর সম্প্রদায়। সূত্রধর সম্প্রদায়ের যারা মানুষ, তারা মেনলি ছৌ নাচের মুখোশ টুখোশগুলো বানায়। ঠিক আছে? এটা তোমাদের মনে রাখবে, কারণ ছৌ নাচ কোথায় বিখ্যাত? খুব ইজি কোশ্চেন, পুরুলিয়ায় বিখ্যাত। ঠিক আছে? কিন্তু তার থেকে ভেতরে যদি কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেন আসবে, এর সঙ্গে লড়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, তাই না? না হলে তুমি কোশ্চেনটার সঙ্গে ডিল কি করে করবে? একটা নাম্বার, দুটো নাম্বার কি করে গেইন করবে সেখান থেকে? 5 জনকে, 10 জনকে, 1000 জনকে বিট করতে গেলে কিছু কোশ্চেনকে তোমাকে কিন্তু কঠিন কোশ্চেন কিছু করে রাখতে হবে, যেগুলো থেকে জেনারেলি কোশ্চেন আসে না, বাট ওই সংস্কৃতির সঙ্গে জড়িত তোমাকে মনে রাখতে হবে। তো উত্তর কি? অপশান বি। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো 22 নম্বর, দেখো 22 নম্বরে, ভারতের শাস্ত্রীয় ভাষা মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পাওয়ার প্রাথমিক শর্ত কি? এই প্রশ্নটা করানোর আগে আমি বলি যে ভারতের কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, এটা জানাটা খুব জরুরি, এটা খুব একটা ইজি কোয়েশ্চেন। তো বর্তমানে আমি যখন 2026 সালে আজ রেকর্ড করছি, তো বর্তমানে ভারতে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা হচ্ছে 11টি। কি বললাম? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা 11টি। ক্লিয়ার? তাহলে স্যার 11টি কি বর্তমানে এখন এন্ট্রি হয়েছে? না, আগে যেটা ছিল, আগে তোমার ছিল 6টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে 2024 সালে আরও 5টি ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল তকমা দেওয়া হয়েছে। কি কি 5টি? না, 5টির মধ্যে একটা আছে বাংলা, একটা আছে অসমিয়া, পালি, প্রাকৃত, আর একটা হচ্ছে মারাঠি। এই 5টা ভাষাকে মানে বাংলা, অসমিয়া, পালি, প্রাকৃত, মারাঠি, এই 5টা ভাষাকে 2024-এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে তকমা দেওয়া হয়েছে। আগে 6টা ভাষা ছিল, সেই 6 আর 5 মিলে গিয়ে এখন হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা স্যার কত? 11টা।
ক্লিয়ার? তো এবার এখানে তোমাকে শর্ত বলেছে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ পাওয়ার মূলত শর্ত কি। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন আসতে পারে, ভারতের প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সেটা হবে কি বলতো? তামিল। তামিল হচ্ছে ভারতের প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, যে তকমাটা পেয়েছিল 2004 সালে। দেখে নাও, তামিল ভারতের প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, তকমা পেয়েছিল 2004 সালে। বাকি 5টা যে ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে 2024 সালে জয়েন হয়, এবং কি কি ভাষা আমি বলে দিয়েছি সেগুলো একটু দেখে নাও। এগুলো আমি এক্সট্রা ইনফরমেশন দিলাম তোমাদের অ্যাজ এ স্ট্যাটিক জিকে হিসাবে। আমরা এবার প্রশ্নের উত্তর দেখব। উত্তর যদি দেখি যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য কি শর্ত, শর্ত স্যার এটাই যে বিএডটা একটা হচ্ছে এর নিজস্ব প্রাচীন সাহিত্য থাকতে হবে, এটা একটা বিষয়। আর কি না, 1500 থেকে 2000 বছরের একটা প্রাচীন ইতিহাসও থাকতে হবে। একটা ল্যাঙ্গুয়েজকে আমি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে তকমা দিচ্ছি, তার তো কিছু পুরনো ইতিহাস থাকতে হবে। তো সেই পুরনো ইতিহাসটা কত? 1500 থেকে 2000 বছরের প্রাচীন ইতিহাস থাকতে হবে, এবং নিজস্বতা একটা থাকতে হবে সেই সাহিত্যের মধ্যে, তবে আমি তাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে তকমা দেবো। বর্তমানে আছে 11টা। খুব ভালো প্রশ্ন এটা, তোমরা ভালো করে দেখে রাখো কোশ্চেনটা। নেক্সট, তারপরে আমরা 23 নম্বর কোশ্চেনে আসি। পশ্চিমবঙ্গের ঝুমুর গান ও নাচে ব্যবহৃত প্রধান যে বাদ্যযন্ত্র, তো ঝুমুর গান পশ্চিমবঙ্গে, তো সেখানে গান আর নাচে কোনটি ব্যবহার করা হয় এটা দিয়েছে তোমার। উত্তর হচ্ছে বি, ধামসা এবং মাদল। ধামসা এবং মাদল যেটা ঝুমুর গানে এবং নাচে ব্যবহার করা হয়। ঠিক আছে, যদি আমরা দেখি, দেখো মাদল আর ধামসার আমি ছবি দিয়ে দিয়েছি। দেখো ছবিগুলো, এই ছবির সঙ্গে বা এই ইনস্ট্রুমেন্টগুলোর সঙ্গে তোমরা পরিচিত, দেখে থাকবে বিভিন্ন প্রোগ্রামে দেখে থাকবে। যদি সামনাসামনি না দেখে থাকো, বিভিন্ন সিনেমা, বিভিন্ন থিয়েটার, বিভিন্ন জায়গায় দেখে থাকতে পারো। ক্লিয়ার? তো দেখো নেক্সট আমরা পরে চলে আসছি 24 নম্বর কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের ছৌ নাচের মুখোশ তৈরির জন্য কোন গ্রামটি বিখ্যাত? দেখো ছৌ নাচ আমি একটা আগে কোয়েশ্চেন দেখেছিলাম। এবার বলছি যে ছৌ নাচের যারা মুখোশ কারা বানায়, আমি দেখাবো তোমাদের এবার ছবিটা। দেখো ছৌ নাচের যে মুখোশগুলো দেখো এরকম টাইপের দেখতে হয়, তাই না? তা কারা, কোন সম্প্রদায় বানায়? আগেরবারে বললাম সূত্রধর সম্প্রদায়। এখানে প্রশ্ন হচ্ছে মুখোশ তৈরির জন্য স্পেশালি কোন গ্রামটা বিখ্যাত। দেখো আরো ভেতরে আমি ডিপে যাচ্ছি, তাহলে কোন গ্রামটা বিখ্যাত? না, গ্রামটা হচ্ছে পুরুলিয়ারই একটা গ্রাম। গ্রামটার নাম হচ্ছে অপশান যে বি আছে না, বি অপশান যেটা আছে, সেই বি অপশান চড়িদা, যেটা আছে পুরুলিয়াতে, কিন্তু এটা সেটা পুরুলিয়া। তো পুরুলিয়াতেই কিন্তু এই গ্রামটা আছে, যেটা কিন্তু এই তোমার মুখোশ টুখোশগুলো বানায় ছৌ নাচের। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এবার। আচ্ছা, আমরা যাবো এবার নেক্সট কোয়েশ্চেনে, 25 নম্বর। একতারা বা একতারা কোন ধরনের গানের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত? একতারা কোন ধরনের গানের সাথে, একতারা একটা ইনস্ট্রুমেন্ট, গানের ইনস্ট্রুমেন্ট বাজানোর, তো সেটা কোন ধরনের গান? 4টি অপশান দেওয়া আছে, দেখো তোমরা পড়ে নাও 4টি অপশান কি কি আছে। ছবি দেখি একটু, ছবি দেখলে বুঝতে পারো। দেখো একতারা বাজাচ্ছেন, একটাই মাত্র তার আছে, তার মাধ্যমে তিনি সুর সৃষ্টি করছেন, গান করছেন, তার মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। তোমাকে বলো এবার কোন গানের সঙ্গে যুক্ত। তোমরা যারা বাউল সঙ্গীত একটু একটু শোনো, তারা নিশ্চয়ই জানো যে বাউল গানে কিন্তু একতারা ব্যবহার করা হয়। অসাধারণ শুনতে লাগে, যারা কোনোদিন শোনোনি বাউল সঙ্গীত তারা শুনে দেখো, খুব ভালো লাগবে বাউল গান। তো এখানে উত্তর কি হবে? অপশান বি, একতারা এই যে বাজাচ্ছেন শিল্পী, দিয়ে দিয়েছি ছবি। চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। আজকের 26 নম্বর কোশ্চেন। ভারতের সানাইয়ের জাদুঘর কাকে বলা হয়? সানাইয়ের জাদুঘর, তার মানে যে ব্যক্তি সানাই বাদক হিসাবে বিশ্ববিখ্যাত হয়েছেন তাকেই জাদুঘর বলা হচ্ছে এখানে। তো 4টি অপশান এখানে দেওয়া আছে, দেখো জাকির হোসেন, ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত শিবকুমার শর্মা, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, না ওস্তাদ আল্লাহ রাখা খান। ঠিক আছে, বা আল্লাহ রাখা। তো এবার দেখো কি উত্তর হতে পারে। তো তোমরা জানো সানাই বাদক হিসাবে এখানে কাকে তোমরা দেখতে পাচ্ছ? সানাই বাদক হিসাবে তোমরা দেখতে পাচ্ছ যে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, ইনি হচ্ছেন সানাই বাদক হিসাবে এখানে অপশানে রয়েছে। এনাকেই বলা হয় সানাইয়ের জাদুকর। কেন স্যার বলবে তার আগে দেখো জাকির হোসেন ইনি কি বাজান? তবলা। ঠিক আছে, পণ্ডিত শিবকুমার শর্মার যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে সন্তুর, এটা মনে রাখতে হবে। আর ওস্তাদ আল্লাহ রাখা খান ইনি হচ্ছেন তবলা। ক্লিয়ার? বাকিগুলো বলে দিলাম। এবার একটু বলি, ওস্তাদ জাকির হোসেন আর ওস্তাদ আল্লাহ রাখা খান এদের মধ্যে একটা সম্পর্ক আছে। আল্লাহ রাখা খান কে? না, আল্লাহ রাখা খান হচ্ছে জাকির হোসেনের পিতা। জাকির হোসেনের যে পিতা তার নাম হচ্ছে আল্লাহ রাখা খান। এই যে জাকির হোসেনের পিতা হচ্ছে আল্লাহ, দুজনেই তবলা বাদক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বিসমিল্লাহ খাঁয়ের বিষয়টা আসি। তো বিসমিল্লাহ খাঁ তাকে সানাইয়ের জাদুঘর বলা হয় কেন? স্পেশালি একটা ঘটনা আমি বলি, তাহলে বুঝতে পারবে। যে 15ই আগস্ট 1947 সাল দিল্লির লালকেল্লায় যে উৎসবের আয়োজন করা হয়েছিল স্বাধীনতা দিবসে, সেখানে সানাই বাজিয়ে উৎসবের সূচনা করেছিলেন এই বিখ্যাত ব্যক্তি। কে? ওস্তাদ বিসমিল্লাহ খাঁ।
বোঝা গেল? তো ওস্তাদ বিসমিল্লাহ খাঁ 15ই আগস্ট 1947 সালে দিল্লির লালকেল্লায় সানাই বাজিয়ে উৎসবের উদ্বোধন বা উৎসবের সূচনা করেছিলেন। কত বড় মাপের মানুষ একবার ভেবে দেখো। শুধু তাই নয়, পণ্ডিত জওহরলাল নেহেরু মানে ভারতের যিনি প্রথম প্রাইম মিনিস্টার, তিনি এনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এই ব্যক্তিটা। এবং তার পাশাপাশি আর একটা ইনফরমেশন বলি যে এই ব্যক্তি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন 4টি অ্যাওয়ার্ডই জিতেছিলেন। কি বললাম? পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ আর ভারতরত্ন 4টি অ্যাওয়ার্ড বা 4টি পুরস্কার তিনি জিতেছিলেন। তার মধ্যে আমি বলে দিই যে ভারতরত্ন তিনি জয় করেছিলেন 2001 সালে। 2001 সালে ওস্তাদ বিসমিল্লাহ খান যিনি হচ্ছে ভারতরত্ন পেয়েছিলেন। ক্লিয়ার? ওস্তাদ বিসমিল্লাহ খান 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন। আমি কতগুলো ইনফরমেশন বললাম, প্রশ্ন থেকে কমসে কম 5-7টা ইনফরমেশন বললাম। প্রতিটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করো, তাতে করে তোমাদের অনেক কিছু অপশান এলিমিনেট করে প্রশ্নের উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তো ওস্তাদ বিসমিল্লাহ খান সানাইয়ের জাদুঘর বলা হয় এবং তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশন আমি এগুলো দিলাম। যদি মনে হয় মনে রাখতে পারছো না, আর একবার ভিডিওটা পজ করে পিছনে ব্যাক করে দেখে নাও, ইনফরমেশনগুলো লিখে নাও নিজের সুবিধার জন্য। ক্লিয়ার? আচ্ছা চলো আমি একটু ছবি দেখে দিই। এই হচ্ছেন সেই বিখ্যাত ব্যক্তি যার নিয়ে এতক্ষণ আমি কথা বলছিলাম। দেখে নিয়েছো আশা করি। চলো আমরা 27 নম্বর কোয়েশ্চেনে আসি। পশ্চিমবঙ্গের টপ্পা গানকে জনপ্রিয় করার ক্ষেত্রে কার নাম জড়িত? এক ধরনের স্পেশাল যে সং টপ্পা সং তো বা টপ্পা সং, সেটা কোন ব্যক্তি এটাকে পপুলারাইজ করেছিলেন? নিধু বাবু, যার অরিজিনাল নাম রামনিধি গুপ্ত, লালন ফকির, দাশরথী রায় না কাঙাল হরিনাথ? 4 জনের নাম এখানে দেওয়া আছে, ভালো করে দেখো। তাই তো? তো উত্তর এখানে যেটা হবে, যে টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন, সেই টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন তিনি হলেন রাম নিধি গুপ্ত বা নিধু বাবু। অ্যাকচুয়ালি টপ্পা গানের মধ্যে বাঙালি সংস্কৃতির যে প্রেম বিরহ, তিনি সেই গানের মধ্যে কিন্তু সেগুলো প্রকাশ করে তুলেছিলেন বা সফল হয়েছিলেন। এটা উত্তর হবে এখানে। আচ্ছা, লালন ফকির তিনি তো বাউলের সঙ্গে যুক্ত। দাশরথী রায় এই যে ব্যক্তিটা না, এর নামটা একটু মনে রাখো। অ্যাকচুয়ালি যে পাঁচালি টাইপের যে হয় না, পাঁচালি, এখন আবার বিভিন্ন পাঁচালি তোমরা শুনে থাকবে বিভিন্ন ক্ষেত্রে। তো সেই পাঁচালি বলছি না আমি, আশা করি বুঝে গেছো। তো পাঁচালি যেটা বলছি, যে পাঁচালির যে রূপকার, সেই পাঁচালির রূপকার অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারছো, সেই পাঁচালির রূপকার ছিলেন। ঠিক আছে? সেই পাঁচালির রূপকার ছিলেন এই দাশরথী বা দশরথী রয়। ঠিক আছে? পাঁচালির রূপকার বলা হয় এনাকে। আর কাঙাল হরিনাথ ইনি হচ্ছেন বাউলের সঙ্গে যুক্ত ছিলেন, মেনলি কাঙাল হরিনাথ বাউলের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে উত্তর কি হবে? নিধু বাবু মানে রামনিধি গুপ্ত, আর দাশরথী রায় হচ্ছে পাঁচালির রূপকার, আর বাকি এনারা তো বাউলের সঙ্গে যুক্ত, তাই না? তো চলো একটু যদি দেখি আমরা ছবি, খুব পুরানো দিনের ছবি, এত পুরানো দিনের আমি ছবি দিয়ে দিয়েছি যাতে তোমরা একটু মনে রাখতে পারো। নেক্সট আমরা যাব 28 নম্বর কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের কোন শহর বাসন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন শহর বাসন শিল্পের জন্য বিখ্যাত? দেখো প্রস্তুত হচ্ছে। তো এখানে যে শহরটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অপশান এ হচ্ছে তোমার খাগড়া, যেটা মুর্শিদাবাদে অবস্থিত। সেটা হচ্ছে বাসন শিল্পের জন্য বিখ্যাত। যারা আমাদের মুর্শিদাবাদ থেকে ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই পরিচিত, তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা দেখো, বিষ্ণুপুর এটা তো তোমরা জানো যে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, পোড়া মাটির মূর্তি। কৃষ্ণনগর যেখানে তোমরা জানো যে মাটির বিভিন্ন যে খেলনা তৈরি হয়, যে মানে মানে কাঁচা যে মাটির সেই যে খেলনা টেলনা তৈরি হয় সেখানে কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর। আর বোলপুর শান্তিনিকেতন তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বিখ্যাত, এটা তোমরা জানো। আবার এটা বলতে পারি যে শান্তিনিকেতনে কিন্তু চামড়ার ফ্যাক্টরিও রয়েছে, পাশাপাশি চর্মশিল্পের ফ্যাক্টরিও রয়েছে। বোলপুর শান্তিনিকেতনে তোমরা নাম শুনে থাকবে। তো এখানে উত্তর কি হবে? সেটা হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর হচ্ছে মাটির পুতুল, হ্যাঁ মাটির পুতুলের জন্য বিখ্যাত। চলো নেক্সট আমরা 29 নাম্বার দেখি আজকে। বাউল সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়? তো আমি আগে একবার বলেছিলাম যে বাউল সম্রাট আগের কোশ্চেনই সম্ভবত ছিল, তো সেটা হচ্ছে বাউল সম্রাট ইনি হলেন লালন ফকির। তো লালন ফকিরকে বলা হয় বাউল সম্রাট। যারা বাউল গান শোনো তারা একটু পরিচিত থাকবে এই নামটার সঙ্গে। লালন ফকিরকে বলা হয় বাউল সম্রাট। ক্লিয়ার? তো আমরা যাব, দেখো একটি ছবি আমি একটু দেখিয়ে দিই, তো ছবির মাধ্যমে একটু ভিজুয়ালাইজ করে নেব। নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের শান্তিপুর আর ধনেখালি কোন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের শান্তিপুর ধনেখালি কিসের জন্য বিখ্যাত জানো? যে শান্তিপুর আর ধনেখালি যেটা, সেটা হচ্ছে তাঁতের যে শাড়ি, সেই তাঁতের শাড়ির জন্য বিখ্যাত হচ্ছে এই শান্তিপুর আর ধনেখালি। তো মাটির পুতুলের জন্য আমি বললাম এইমাত্র, সেটা হচ্ছে কৃষ্ণনগর বললাম, নদিয়ার কৃষ্ণনগর, যেটা মাটির পুতুলের জন্য বিখ্যাত। আচ্ছা, চামড়ার কাজ যেটা হয় শান্তিনিকেতনের পাশাপাশি এরিয়া বা শান্তিনিকেতনও তোমার কিন্তু চামড়ার কাজ হয়। আর লোহা শিল্পের বা লৌহ ইস্পাত শিল্প যেটা হচ্ছে দুর্গাপুর, নিশ্চয়ই দুর্গাপুরের নাম শুনে যাবো, যেখানে লৌহ ইস্পাত শিল্পের তোমার বড় বড় ফ্যাক্টরি রয়েছে, তাই না?
তো সেইটা রয়েছে দুর্গাপুরের লৌহ স্টিল প্ল্যান্ট, এগুলো রয়েছে। তো প্রশ্নের উত্তর কি হবে স্যার? প্রশ্নের উত্তর হবে অপশান বি, তাঁতের শাড়ি শান্তিপুর আর ধনেখালিতে পাওয়া। আচ্ছা, তো এই ছিল আজকের টপ 30 কোশ্চেন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তোমরা ক্লাস থেকে কিছু শিখলে কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই থাকলো, নেক্সট কোনো সেশনে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।